10 মাস বয়সী একটা বাচ্চার থ্যালাসেমিয়া আর তার সাথে প্লীহা বা স্প্লিন বড় হয়ে যাওয়ার চিন্তা, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা উদ্বেগ। অবশ্যই আজকে আমরা এই ব্যাপারটাই একটু বোঝার চেষ্টা করব। ঠিক, মানে কেন এটা হয়, আর এটাকে স্বাভাবিক রাখা বা অন্তত নিয়ন্ত্রণে রাখার জন্য কি করা যেতে পারে। হ্যাঁ, আমাদের আলোচনার ভিত্তি হবে মূলত বিভিন্ন আন্তর্জাতিক গাইডলাইন, যেমন থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশন বা TIF আর অন্যান্য গবেষণাপত্র। আচ্ছা, উদ্দেশ্য হলো এই সব নির্ভরযোগ্য সোর্স থেকে একদম কাজের তথ্যগুলো বের করে আনা, যাতে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর প্লীহার যত্নে সাহায্য হয়। একদম। তাহলে গোড়া থেকেই শুরু করি। এই যে প্লীহা, এটা কেন বড় হয়ে যায় থ্যালাসেমিয়াতে? দেখুন, প্লীহার তো একটা স্বাভাবিক কাজ আছে, তাই না? রক্তের পুরনো লোহিত কণিকাকে ফিল্টার করা, সেগুলোকে ভেঙে ফেলা, রোগ প্রতিরোধে সাহায্য করা। হুম। থ্যালাসেমিয়াতে যা হয়, মানে ত্রুটিপূর্ণ আরবিসি এত বেশি তৈরি হয় যে সেগুলোকে সরাতে প্লীহাকে অমছন বেশি কাজ করতে হয়। এটা হলো 1 নম্বর কারণ। মানে ওর উপর কাজের চাপটা অনেক বেড়ে যায়। ঠিক তাই, অনেকটা ওভারলোডেড হয়ে যায়। দ্বিতীয় কারণটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিন কম থাকার কারণে শরীর তখন অন্য জায়গায় রক্ত তৈরির চেষ্টা করে। ওহ আচ্ছা। হ্যাঁ, যেমন প্লীহার ভেতরেও এটাকে বলে এক্সট্রা মেডুলারি হিমাটোপয়েসিস, মানে মজ্জার বাইরে রক্ত তৈরি হওয়া আর কি। বুঝলাম, মানে শরীর নিজেই একটা বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে। একদম। আর 3 নম্বর কারণটা হলো ইনফেকশন। ঘন ঘন ইনফেকশন হলে প্লীহা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায় আর আকারে বাড়তে পারে। আচ্ছা, তাহলে কারণগুলো তো বোঝা গেল। এবার আসি করণীয়র দিকে। এই প্লীহা বড় হওয়া আটকাতে বা নিয়ন্ত্রণে রাখতে গেলে সবথেকে জরুরি কি? দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মিত আর সময়মতো রক্ত সঞ্চালন, মানে ব্লাড ট্রান্সফিউশন। হ্যাঁ। আন্তর্জাতিক গাইডলাইনগুলো, যেমন ধরুন TIF এর গাইডলাইন, বলে যে রক্ত দেওয়ার পর হিমোগ্লোবিন লেভেলটা যদি 9 থেকে 10 গ্রাম ডেসিলিটার বা তার উপরে রাখা যায়, তাহলে শরীরের ওই যে বিকল্প পথে রক্ত তৈরির চেষ্টা, সেটা কমে আসে। ফলে প্লীহার ওপর চাপটাও অনেক কমে যায়। তার মানে ঠিক সময়ে ঠিক পরিমাণে রক্ত দেওয়াটা হলো একদম গোড়ার কথা। একদম তাই, ফাউন্ডেশন। আচ্ছা, আর ইনফেকশনের ঝুঁকি কমানোর যে বিষয়টা বললেন, ওটা কতটা জরুরি? ওটা ভীষণ জরুরি, কারণ ইনফেকশন হলে প্লীহা কিন্তু আরও সংবেদনশীল হয়ে পড়ে, আকারে বাড়তে পারে। তাই বাচ্চার সরকারি যে টিকাগুলো আছে, মানে EPI শিডিউলের সব টিকা, সেগুলো তো সময় মতো দিতেই হবে। তার সাথে WHO বা CDC কিছু অতিরিক্ত টিকার কথাও বলে, যেমন নিউমোকক্কাল টিকা বা PCV, ইনফ্লুয়েঞ্জার টিকা, মেনিঙ্গোকক্কাল, হেপাটাইটিস B। এগুলো দিলে অনেক ইনফেকশন থেকে বাঁচানো যায়। আচ্ছা, বুঝলাম। তাহলে নিয়মিত রক্ত দেওয়া, ইনফেকশন ঠেকানো। কিন্তু রক্ত নিলে তো আবার শরীরে আয়রন জমে যাওয়ার একটা সমস্যা হয়, তাই না? ঠিক, আর এটাই হচ্ছে থ্যালাসেমিয়া ম্যানেজমেন্টের একটা খুব ডেলিকেট ব্যালেন্সের ব্যাপার। বারবার রক্ত নেওয়ার ফলে শরীরে আয়রন জমতে থাকে, ফেরিটিন লেভেল বেড়ে যায়। এই অতিরিক্ত আয়রন কিন্তু প্লীহা, সবল লিভার, হার্ট এসব জরুরি অঙ্গের ক্ষতি করে। তাহলে এর উপায় কি? উপায় হলো আয়রন চিলেশন থেরাপি। গাইডলাইন অনুযায়ী ফেরিটিন লেভেল যখন 1000 ন্যানোগ্রাম মিলিলিটার পার হয়ে যায়, তখনই ডাক্তারের পরামর্শে চিলেশন শুরু করা উচিত। আচ্ছা, কি ধরনের ওষুধ ব্যবহার করা হয় এতে? যেমন ধরুন ডেফেরাসিরক্স, ডেফ্রিপিরোন বা পুরনো ওষুধ ডেসফেরাল ইনজেকশন, এগুলো শরীর থেকে অতিরিক্ত আয়রন বের করে দেয়। তাহলে একদিকে রক্ত দিয়ে হিমোগ্লোবিন ঠিক রাখা, অন্যদিকে আয়রন নিয়ন্ত্রণে আনা, দুটোই সমান জরুরি। একদম, দুটো হাত ধরাধরি করে চলে। আচ্ছা, এর সাথে কিন্তু প্লীহার সাইজটাও নিয়মিত মনিটর করা দরকার। হ্যাঁ, সেটা কিভাবে করা হয়? সাধারণত প্রতি 3 থেকে 6 মাস অন্তর আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা হয়, বা অন্তত পক্ষে ফিজিক্যাল এক্সামিনেশনও করেও একটা আন্দাজ পাওয়া যায়। এখানে আরেকটা জরুরি বিষয় আছে, যেটা ব্রিটিশ সোসাইটি ফর হেমাটোলজির গাইডলাইনেও বলা হয়। রক্ত দেওয়ার পর হিমোগ্লোবিন কতটা বাড়ছে সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। কেন?
কারণ যদি দেখা যায় যে পরিমাণ রক্ত দেওয়া হচ্ছে সেই অনুপাতে হিমোগ্লোবিন বাড়ছে না, তাহলে একটা সন্দেহ হয় যে প্লীহা হয়তো খুব বেশি অ্যাক্টিভ হয়ে রক্তকণিকা ধ্বংস করে ফেলছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটাকে হাইপারস্প্লিনিজম বলে সম্ভবত। হ্যাঁ, হাইপারস্প্লিনিজমের দিকে ইঙ্গিত করে। এবার আসি পুষ্টির কথায়। ঠিকমতো খাওয়া দাওয়ার সাথে প্লীহা ভালো থাকার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই আছে। পর্যাপ্ত পুষ্টি পেলে শিশুর শরীর সার্বিকভাবে সবল থাকে। তখন কিন্তু শরীরের ওই নিজে থেকে রক্ত তৈরির প্রবণতাটাও একটু কমে। ও, তার মানে অপুষ্টি হলে শরীর আরো বেশি রক্ত তৈরির চেষ্টা করবে? হ্যাঁ, পরোক্ষভাবে প্লীহার ওপর চাপ বাড়তে পারে। তাই ওজন অনুযায়ী সঠিক খাবার, যেমন আয়রন ফ্রি ফর্মুলা যদি লাগে, ফল, দুধ, ডিম, পরিমিত ফ্যাট, এগুলো নিশ্চিত করতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাই না? জমার ঝুঁকি। একদম ঠিক পয়েন্ট। কোনো আয়রন সাপ্লিমেন্ট বা খুব বেশি আয়রন আছে এমন খাবার, যেমন কলিজা বা কিছু শাকসবজি, এগুলো কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই দেওয়া উচিত নয়। আচ্ছা, আরেকটা চিকিৎসার কথা মাঝে মাঝে শোনা যায়, হাইড্রোক্সিউরিয়া। থ্যালাসেমিয়ায় এর কোনো ভূমিকা আছে প্লীহার ক্ষেত্রে? হ্যাঁ, কিছু বিশেষ ধরনের থ্যালাসেমিয়া ক্ষেত্রে, বিশেষ করে যারা নিয়মিত রক্ত নেয় না, নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া, তাদের জন্য এটা একটা অপশন হতে পারে। এটা কিভাবে কাজ করে? এটা আসলে ফিটাল হিমোগ্লোবিন বা এইচবিএফ এর উৎপাদন বাড়াতে সাহায্য করে। এইচবিএফ বাড়লে রক্তের কোয়ালিটি কিছুটা ভালো হয়, আরবিসির আয়ু বাড়ে, ফলে প্লীহার ওপর চাপ কিছুটা কমে। তবে এটা কিন্তু সবার জন্য নয়, আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। বুঝতে পারলাম। কিন্তু ধরুন এত কিছু করার পরেও যদি প্লীহা খুব বেশি বড় হয়ে যায়, মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন? হ্যাঁ, এমন পরিস্থিতি আসতেই পারে। যদি প্লীহা এতটাই বড় হয়ে যায় যে পেটে চাপ লাগছে, ব্যথা হচ্ছে, অথবা রক্ত দেওয়ার পরও হিমোগ্লোবিন বাড়ছেই না, উল্টে প্লেটলেট বা শ্বেত রক্তকণিকা কমে যাচ্ছে, তখন হয়তো প্লীহা কেটে বাদ দেওয়ার কথা ভাবতে হয়, মানে স্প্লিনেক্টমি। কিন্তু এটা তো একটা বড় অপারেশন। অবশ্যই, আর এটা একদম শেষ উপায় হিসেবেই ভাবা হয়। কারণ টিফাইড সহ সব গাইডলাইনই বলে যে স্প্লিনেক্টমির পর কিছু মারাত্মক ইনফেকশনের ঝুঁকি কিন্তু সারা জীবনের জন্য বেড়ে যায়। তাই খুব সাবধানে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে সময় মতো রক্ত সঞ্চালন করে হিমোগ্লোবিন ঠিক রাখা, ইনফেকশন থেকে বাঁচা, শরীরে আয়রনের মাত্রা বাড়তে না দেওয়া, প্লীহার আকার নিয়মিত নজরে রাখা, আর সঠিক পুষ্টি দেওয়া। এই সব কিছুর একটা কম্বিনেশন দরকার। একদম ঠিক। এই সবগুলো জিনিস একসাথে ঠিকঠাক মতো চললে তবে প্লীহাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, বা অন্তত বড় হওয়াটাকে যতটা সম্ভব ঠেকিয়ে রাখা যায়। এটা একটা কন্টিনিউয়াস ব্যালেন্সিং অ্যাক্ট। প্রতিটি পদক্ষেপই খুব জরুরি। হ্যাঁ, একটা আরেকটার সাথে জড়িত। এই যে এত বিস্তারিত আলোচনা হলো, এখান থেকে একটা ছোট্ট চিন্তার খোরাক দর্শকদের জন্য রেখে যেতে চাই। বলুন। আজকের তথ্যের ভিত্তিতে যখন অভিভাবকরা তাদের সন্তানের ডাক্তারের সাথে কথা বলবেন, তখন হয়তো কয়েকটা খুব নির্দিষ্ট প্রশ্ন তারা করতে পারেন। যেমন, এখন যেভাবে রক্ত দেওয়া হচ্ছে সেটা কি হিমোগ্লোবিনের যে টার্গেট লেভেল 9 জিডিএল সেটা পূরণ করার জন্য যথেষ্ট? বা ধরুন বাচ্চার ফেরিটিন লেভেলটা শেষ কবে দেখা হয়েছে, সেটা কি নিয়ন্ত্রণের মধ্যে আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, কারণ এই নির্দিষ্ট প্রশ্নগুলোই কিন্তু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে। ঠিক, এই প্রশ্নগুলো হয়তো পরবর্তী চিকিৎসার পরিকল্পনাকে আরও নিখুঁত করতে সাহায্য করবে।